জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসী থাকবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। কড়া নিরাপত্তায় ক্যাম্প পরিদর্শন, অভিযান চললেও এখনই উচ্ছেদ করা হবে না স্থানীয়দের। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। সকাল থেকেই রেল স্টেশন সহ বাস কাউন্টারে ঢাকা ফেরত যাত্রীদের ভিড়। চট্টগ্রামের 22টি ট্যানারির মধ্যে চালু আছে মাত্র একটি। কোরবানির মৌসুমে সড়কেই পড়ে নষ্ট হচ্ছে পশুর চামড়া, অপচয় রোধে উদ্যোগের দাবি ব্যবসায়ীদের। সাইবার স্পেসে দেশের ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানেও ঝুঁকি। প্রযুক্তি নির্ভরতার সুযোগ কাজে লাগাতে মরিয়া অপরাধীরা, নিরাপত্তায় মনোযোগী হবার তাগিদ। ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি যুক্তরাষ্ট্রের, ফক্স নিউজকে ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পারমাণবিক সক্ষমতা অর্জন ঠেকাতেই হামলার দোহাই। প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপে রাতে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হবার লক্ষ্য। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসী থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সন্ত্রাসীদের নির্মূলে সরকার পরিকল্পিত এবং সাঁড়াশি অভিযান চালাবে। সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন উপস্থিতিতে জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সেখানে স্থাপিত যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে চট্টগ্রাম সার্কিট হাউসের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, প্রশাসনের সঙ্গে বৈঠকে কি জঙ্গল সলিমপুরের বিষয়ে কোনো আলোচনা হবে কিনা, কোনো সমাধানের কোনো পথ খুঁজবে কিনা এই আলোচনায়? রওশন, চট্টগ্রামের সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত জঙ্গল সলিমপুরে একটি গুরুত্বপূর্ণ সরকারি সফর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সফরের মধ্য দিয়ে জঙ্গল সলিমপুরে সরকারের পক্ষ থেকে জানান দেওয়া হয়েছে যে জঙ্গল সলিমপুর এতদিন রাষ্ট্রের ভেতরে একটি রাষ্ট্র সন্ত্রাসীদের অভয়ারণ্য, সেই রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের যে ধারণা সেটি কিন্তু আর থাকবে না এবং তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে এই যে সন্ত্রাসী যে বাহিনীগুলো আছে জঙ্গল সলিমপুরে কয়েক যুগ ধরে, তাদেরকে নির্মূলে সরকার এবার বদ্ধপরিকর। এবং তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে রাষ্ট্রের যে শক্তি সেটি কিন্তু সেখানে জানান দেওয়া হবে। রাষ্ট্রের ভেতর রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না এবং তিনি বলেছেন যে এই যে সারা দেশে সাঁড়াশি এবং পরিকল্পিত অভিযানের মধ্য দিয়ে এই যে সন্ত্রাসী গ্রুপ আছে কিংবা মাদক কিংবা চাঁদাবাজি, এই ধরনের বিষয়গুলোকে একেবারেই বরদাস্ত করা হবে না। এবং আজকে চট্টগ্রামে তিনি এসছেন জঙ্গল সলিমপুরের সফর শেষে, পরিদর্শন শেষে তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে যারা এখানে চট্টগ্রামের যারা সাংসদ আছেন, মেয়র আছে এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি বসবেন এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এমন একটি বড় পরিসরের বৈঠকে প্রথম হচ্ছে এবং তিনি আজকের এই বৈঠকের মধ্য দিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন নির্দেশনা দেবেন, বিভিন্ন সাংসদদের কাছ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে তিনি যখন আইনশৃঙ্খলা নিয়ে যেমন নানা ধরনের বিষয় শুনবেন, তেমনি তার যে পরিকল্পনা, সরকারের যে পরিকল্পনা, সেই বিষয়গুলো কিন্তু তিনি এখানে আলোকপাত করবেন এবং কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি শুরু হবে। আশা করা যাচ্ছে জঙ্গল সলিমপুরের বিষয়ে আরও সিদ্ধান্ত তিনি দেবেন। প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে তিনি নির্দেশনা দেবেন কিভাবে এই জঙ্গল সলিমপুরের মতো যেই সন্ত্রাসীদের যে অভয়াশ্রম আছে, যে আস্তানা আছে, সেগুলো নিয়ে সরকার পরিকল্পনা কিভাবে আগাবে এবং জঙ্গল সলিমপুরে যেই যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপনের পরিকল্পনা এবং সরকারের বিভিন্ন যেই প্রকল্পগুলো আছে, বিশেষ করে চট্টগ্রামের যে কারাগার থেকে শুরু করে
নব থিয়েটার সব বিভিন্ন যে পরিকল্পনাগুলো সরকার দীর্ঘদিন ধরে করে আসছে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে তিনি দিক নির্দেশনা দেবেন। এবং আজকে তিনি চট্টগ্রামে সফর করছেন। চট্টগ্রামের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি আমরা দেখছি প্রশাসনের একেবারে ঊর্ধ্বতন যারা প্রত্যেকটি সংস্থার কর্মকর্তারা এখানে আছেন তাদেরকে নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে কিছুক্ষণের মধ্যেই মিলিত হবেন। চট্টগ্রামের সার্কিট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই মুহূর্তে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ফাইসাল করিম। ঈদের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নাইম কামাল। নাইম, ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন, কি বলছেন, কোনো ভোগান্তি রয়েছে কিনা? জি রওশন, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে কর্মের টানে কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। আমরা এখানে যারা এসেছেন সকাল থেকে, যেসব যাত্রীরা এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের যে ঢাকা ছেড়ে যাওয়ার সময় যে ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে তার চেয়ে তুলনামূলক অনেকটাই কম ভোগান্তি পোহাতে হয়েছে তাদেরকে রাজধানীতে ফিরতে। যদিও তাদেরকে কিন্তু খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি যারা ঢাকায় ফিরেছেন, কিন্তু ঢাকা যারা ছাড়তে চাইছেন এখন তাদেরকে কিন্তু অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। অর্থাৎ শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি সকাল 11টার দিকে, অর্থাৎ 10:30 কিছুক্ষণ পরেই কিন্তু কমলাপুর রেল স্টেশনের যিনি ম্যানেজার আছেন তার রুমে গিয়ে কিন্তু আমরা দেখেছি 20-25 জন যাত্রী খুব উচ্চবাচ্য করেছেন, হট্টগোল করেছেন। তাদের ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল 9টা 15-তে, সেটি ডিলে হতে হতে 10টা 40 পর্যন্ত গিয়েছে। এরপরও কিন্তু ছেড়ে যখন যায়নি তখন কিন্তু তারা হট্টগোল করেছেন। অর্থাৎ এখানে কিন্তু শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। আর যারা ঢাকায় ফিরেছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে নির্ধারিত সময় তাদের যে গন্তব্য ছিল সেখান থেকে ফেরত আসার সময় কিন্তু নির্ধারিত সময় ছেড়েছে। যদিও ঢাকার প্রবেশ করার পর থেকেই কিন্তু তাদের বিমানবন্দর রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশন আসা পর্যন্ত কিছু কিছু ট্রেন 3 ঘন্টা পর্যন্ত বিলম্ব করেছে। অর্থাৎ তারা যে স্টেশনগুলো রয়েছে প্রতিমধ্যে সেগুলোতে কিন্তু তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন, যে কারণে তাদের এখান থেকে ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, যিনি রেল সচিব রয়েছেন ফাহিমুল ইসলাম, তিনি এসে এখানে ব্রিফ করেছেন। তার কাছে জানতে চেয়েছিলাম এই যে শিডিউল বিপর্যয় হচ্ছে সেক্ষেত্রে আসলে রেলপথ মন্ত্রণালয় কী ধরনের ব্যবস্থা নিচ্ছে, রেলওয়ে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে। তিনি কিন্তু সেটি অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলছেন যে আসলে রেলে কোনো ধরনের বিপর্যয় ঘটেনি। তিনি বলতে চাইছেন যেটি ঘটেছে সেটি হচ্ছে রেলের বিলম্ব হয়েছে, শিডিউল বিলম্ব হয়েছে, শিডিউল বিপর্যয় ধরনের ঘটনা ঘটেনি। তবে আমরা যেটি রেল স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে আসলে আসার সময় রেলগুলো দেরি করার কারণেই কিন্তু এখান থেকে ছেড়ে যেতে কিছুটা সময় বাড়তি নিতে হয়েছে, যার কারণে কিন্তু তাদের ভোগান্তি পোহাতে হয়েছে। তবে যাত্রীরা বারবারই বলছেন যে এই ধরনের যে সংকট বারবার তৈরি হচ্ছে ঈদ এলে সেগুলো যেন দ্রুত কাটিয়ে ওঠে এবং তাদের যাত্রা যেন ভোগান্তি মুক্ত হয়, সেটি কিন্তু তারা চাচ্ছেন। এই ছিল আমার কাছে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। ঈদের ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন নগরবাসী, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী নাইম কামাল। এদিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের কর্মজীবী মানুষরাও। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের মোড়গুলোতে বেড়েছে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, আমরা যখন ঘরমুখো মানুষ যাচ্ছিল তখন দেখছিলাম যে বেশ ধীরগতির কারণে দুর্ভোগে পড়েছে। এবার আসার চিত্রটা কেমন দেখছেন, আর বাড়তি ভাড়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? রওশন, টানা 7 দিনের ঈদের ছুটি শেষে আবারও যে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ছে। সিরাজগঞ্জের যে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে এই মোড়গুলোতে আপনাকে একটু আমি দেখাই যে আজ সকাল থেকেই কিন্তু আমরা এই সিরাজগঞ্জের যে কড্ডার মোড়, এই কড্ডার মোড়ে দেখছি যে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। তার কারণ আজ যেহেতু ছুটি শেষ হচ্ছে, আগামীকাল প্রথম কর্মদিবস, যে কারণে আসলে যারা ঢাকায় কর্মস্থলে যোগ দিবেন সেই মানুষগুলোর ভিড় কিন্তু আমরা সকাল থেকেই এই সিরাজগঞ্জের কড্ডার মোড় এবং উত্তরের যে প্রবেশদ্বার বলা হয় হাটিপুর মোড়, সেই মোড়ে কিন্তু আমরা দেখেছি। তবে যে সমস্যাটি হলো যে আসলে গণপরিবহনের কিছুটা সংকট রয়েছে, বিশেষ করে যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু সংকট রয়েছে, যে কারণে যারা ঢাকায় ফিরছেন তাদেরকে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় তাদেরকে এই কড্ডার মোড়ে আমরা অপেক্ষা করতে দেখেছি। পাশাপাশি যেহেতু গণপরিবহন সংখ্যা কম, সেই ক্ষেত্রে সেই সুযোগটা কিন্তু যারা পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন তারা কিন্তু কাজে লাগাচ্ছেন, অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
বিশেষ করে সিরাজগঞ্জ থেকে যে চন্দ্রার ভাড়া সেটি 150 থেকে 200 টাকা সর্বোচ্চ ভাড়া কিন্তু স্বাভাবিক সময় থাকে। তবে আমরা যেটি দেখেছি যে 300 থেকে 350, কোনো ক্ষেত্রে 400 টাকা পর্যন্ত কিন্তু যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে, যে কারণে আসলে একে তো পরিবহন সংকট, দ্বিতীয়ত বাড়তি ভাড়া, সব মিলিয়ে আসলে যাত্রীদের কিন্তু একটি দুর্ভোগ আমরা দেখেছি। এছাড়া আপনি জানেন যে তীব্র তাপদাহ চলছে। এই তাপদাহের নিয়ে শিশু বাচ্চাদের সময় তারা এই মোড়গুলোতে মিলে আসলে যাত্রী চাপ যেহেতু বাড়ছে, যারা পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে বিকাল নাগাদ কিন্তু চাপ আরও বেশি হবে, যে কারণে আসলে তারা যেটি বলছেন যে পরিবহন সংকট যদি দূর না হয় সেক্ষেত্রে ভোগান্তি কিন্তু বাড়বে। আমরা দেখেছি যে অনেক মহিলা মানুষ এবং পাশাপাশি শিশুদের নিয়ে কিন্তু ট্রাকে করেও কিন্তু অনেকেই ঝুঁকি নিয়ে বাড়ছে। তবে আসলে বলা চলে যে উত্তরবঙ্গ থেকে যে ঢাকাগামী মহাসড়কটি রয়েছে, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখন কোথাও কিন্তু যানজটের সৃষ্টি হয়নি, কিংবা মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত কোনো ভোগান্তি তৈরি হয়নি। তো বলা চলে যে এখন পর্যন্ত যেটুকু আছে স্বাভাবিক ভোগান্তি রয়েছে, এবং বেলা গড়লে হয়তো যাত্রী চাপ বাড়লে ভোগান্তি বাড়তে পারে। তো রওশন, এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে সবশেষ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী, সে খবরই জানাচ্ছিলেন সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে রিফাত রহমান। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা। গতকাল 13টি ফ্লাইটে দেশে ফিরেছেন প্রায় 5000-এর বেশি হাজি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন ইমদাদুল আজাদ। আজাদ, আজ কতজন হাজি দেশে ফিরবেন, আর এখন পর্যন্ত কয়টি ফ্লাইট শাহজালালে অবতরণ করেছে, বিস্তারিত জানাবেন। রোশন, আজকে এখন পর্যন্ত কিছুক্ষণ আগে, এখন 11:40 সবশেষ সৌদি আরব এয়ারলাইন্সের একটি ফ্লাইট এখানে 413 জন যাত্রী নিয়ে অবতরণ করেছে, এবং মধ্যরাত থেকে এখন পর্যন্ত প্রায় 7টি ফ্লাইট আজকে অবতরণ করেছে। আমরা সবশেষ যে বুলেটিনের তথ্য পেয়েছি, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 2900-এরও কিছু বেশি মানুষ হাজি আজকে সৌদি আরবের জেদ্দা থেকে এই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, এবং গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 22টির বেশি ফ্লাইটে প্রায় 9000-এর বেশি হাজি দেশে ফিরেছেন। আর একটু যদি জানিয়ে রাখি, এবছর প্রায় আজকে 7টি ফ্লাইটে এ পর্যন্ত 2951 জন হাজি ফিরেছে, এবং আমরা আজকের যে ফ্লাইটগুলো ছিল এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এবং সৌদি আরব এয়ারলাইন্সের ফ্লাইট 3টি ফ্লাইট, ফ্লাইনাসের কয়েকটি ফ্লাইট এরকম আজকে অবতরণের কথা ছিল। এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে হাজিদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে প্রথমবার আল্লাহর ঘর তাওয়াফের যে স্মৃতি সেটি তারা আসলে ভুলতে কখনোই পারবেন না। এখানে হাজিদের যারা আত্মীয় স্বজন আছে তারা অপেক্ষা করছে, স্বভাবতই যেহেতু প্রায় এক মাসের বেশি সময় পর তাদের স্বজনদের সাথে তাদের দেখা হচ্ছে, এইটার একটা আবেগাপ্লুত পরিবেশ, আবেগঘন পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এর আগে বিশেষ করে গতকাল এই প্রথম ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসে, প্রথম ফ্লাইটটি বেলা 11টায় আসে, প্রায় 419 জন হাজি এই ফ্লাইটে এসেছিলেন। এই ফ্লাইটের পরে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন, এবং এবছর 17 এপ্রিল মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজ ফ্লাইটের উদ্বোধন করেন। এরপরে সর্বশেষ ফ্লাইটটি বাংলাদেশ থেকে ছেড়ে যায় প্রায় 21শে মে, এরপরে 26শে মে সেখানে হজ সম্পন্ন হয়। এরপরে আনুষ্ঠানিকতা সম্পন্নের পরে মূলত এখন হাজিরা সৌদি আরব থেকে একে একে ফিরে আসছেন। তো রোশন, আমরা হাজিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে সব মিলিয়ে তারা সরকারি যেসব ব্যবস্থাপনা রয়েছেন সব মিলিয়ে তারা সন্তুষ্ট, এবং অনেক হাজি অবশ্য বেসরকারি ব্যবস্থাপনার কিছু অসন্তোষ প্রকাশ করেছেন, বিশেষ করে সৌদি আরবের মিনা এবং আরাফায় স্যানিটেশন ব্যবস্থা এবং খাবার, যেহেতু সেখানে অতিরিক্ত গরম, সেই বিষয়গুলো নিয়ে তারা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। কিছু কিছু হাজি বলেছেন তারা 50% সন্তুষ্ট, বিশেষ করে বেসরকারি এজেন্সিগুলোর কার্যক্রমে। আর আমরা এখন টার্মিনাল 2-এর সামনে আসছি, আমরা একে একে এখানে দেখছি যে হাজিরা ব্যাগ নিয়ে এবং লাগেজ, জঙ্গলের পানি সংগ্রহ করে তারা একে একে বের হচ্ছেন, তাদের স্বজনদের সাথে কথা বলছেন। আর আমরা আরও একটু যদি তথ্য জানাতে পারি যে কিছুক্ষণ পরে হয়তো আরও 2টি ফ্লাইট বেলা 1টার মধ্যে, পরবর্তী ফ্লাইটটি 12:55 ফ্লাইনাসের, এবং দুপুর 1টায় সৌদির আরও একটি ফ্লাইট রয়েছে। তার মধ্যে ফ্লাইনাসের ফ্লাইটটিতে 425 জন হাজি ফেরত আসবেন, এবং 400 জন যাত্রী নিয়ে সৌদির আরেকটি বিমান কিছুক্ষণের মধ্যে অবতরণ করবেন।
তো আমরা ধর্ম মন্ত্রণালয়ের সবশেষ যে বুলেটিন সেখানে বলা হয়েছে যে এবছর হজ করতে গিয়ে প্রায় 37 জন হাজি সেখানে মৃত্যুবরণ করেছেন। তো রৌশন, আমরা সব মিলিয়ে বলতে পারি আজকে প্রায় 7টি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। আজকে সারাদিনে প্রায় 14টির মতো ফ্লাইট অবতরণ করবে। রৌশন, হজ যাত্রীদের দেশে ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ। ধর্মীয় এবং ঐতিহ্যগত কারণেই চট্টগ্রামে সারা বছর তুলনামূলক বেশি চামড়া সংগ্রহ করা হয়। এই সম্ভাবনাকে ঘিরে একসময় নগরীতে গড়ে উঠেছিল 22টি ট্যানারি, কিন্তু সময়ের ব্যবধানে এখন চালু আছে মাত্র একটি। ফলে প্রতি বছর কোরবানির মৌসুমে চট্টগ্রামের বিভিন্ন সড়কে পড়ে থাকতে দেখা যায় অবিকৃত এবং নষ্ট হওয়া পশুর চামড়া। জাতীয় সম্পদের এমন অপচয় রোধে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শোয়েব রহমানের প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিপুল পরিমাণ পশুর চামড়া নষ্ট হয়ে সড়কে পড়ে থাকতে দেখা গেছে। পরে এসব চামড়া অপসারণ করতে হয়েছে সিটি কর্পোরেশনকে। বিনামূল্যে লবণ বিতরণ সহ সরকারের নানা উদ্যোগ থাকলেও জাতীয় এই সম্পদ সংরক্ষণে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। একসময় চট্টগ্রামে 22টি ট্যানারি থাকলেও বর্তমানে চালু রয়েছে মাত্র একটি। একইভাবে প্রায় 130 জন আড়তদারের সংখ্যা কমে দাঁড়িয়েছে 25 থেকে 30 জনে। আড়তদারদের অভিযোগ, ট্যানারি মালিকরা চামড়া কিনে নিয়ে বছরের পর বছর বকেয়া অর্থ পরিশোধ না করায় মূলধন সংকটে পড়েছেন তারা। ট্যানারি মালিকরা আছে আমাদের কাছ থেকে ওই দামে নেয় না, ওরা নেয় মনে করে 30 টাকা 35 টাকা 40 টাকা ফুডের মধ্যে নেয়। তো ফুডের মধ্যে ওই নেওয়ার কারণে আমরা রোকসানা করি। চামড়া নষ্ট হওয়ার আরেকটি বড় কারণ পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাব। সরকারি উদ্যোগে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা গেলে জাতীয় এই সম্পদ রক্ষা করা সম্ভব বলে মনে করছেন আড়তদাররা। যান জমাট সৃষ্টির কারণে এখানে এসে আসতে বিলম্ব হয়, ও বিলম্বর কারণে চামড়ার ফিটনেসটা একটু নষ্ট হয়ে যায়। যদি আমাদের স্মৃতিতে কোলেস্ট্রল গোল সরকারে এবং আমাদের জন্য এটা অনেক আন্তরিত হবে। চামড়া সংরক্ষণে সহায়তা দিতে গত বছরের মতো এবারও মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডগুলোর জন্য বিনামূল্যে লবণ বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে চট্টগ্রাম জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে সর্বোচ্চ 1005 টন লবণ। তবে ব্যবসায়ীদের দাবি, শুধু লবণ সরবরাহ করলেই হবে না, মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন এবং ট্যানারিতে বিক্রি পুরো প্রক্রিয়ায় তদারকি নিশ্চিত করতে হবে। কাঁচা মালটা যদি আমরা কেনার পরে যদি ওনারা রাখার ব্যবস্থা করে, ওনাদের মারফতে বিক্রি করে, তাহলে দিন দিন ব্যবসায়ীরা বাড়বে, এই দেশের সম্পদটা নষ্ট হবে না। সংশ্লিষ্টদের মতে মাঠ পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও সাভার চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পুরোপুরি চালু এবং ট্যানারিগুলোর LWG সনদ অর্জন নিশ্চিত না হলে রপ্তানি আয়ের উচ্চাভিলাষ বাস্তবায়ন কঠিন হবে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সাইবার স্পেসে দেশে বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট প্রতিষ্ঠানগুলো এখন হুমকির মুখে। এতে অঙ্কুরেই ক্ষতির মুখে পড়তে পারে ছোট এবং ব্যক্তি প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞরা বলছেন, সাইবার স্পেসে নিরাপত্তার জন্য জরুরি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মীদের সচেতনতা। এ খাতের প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা বাজেটও রাখতে হবে। নাজমুস সাকিবের প্রতিবেদন। সাইবার হামলা এখন শুধু বড় ব্যাংক বা বহুজাতিক প্রতিষ্ঠানের সমস্যা নয়, ছোট ব্যবসা প্রতিষ্ঠানও এখন হ্যাকারদের বড় টার্গেট। কারণ বহু ছোট প্রতিষ্ঠানেই নেই পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ব্যবস্থা। ফলে একবার হামলার শিকার হলে হারাতে হয় গুরুত্বপূর্ণ তথ্য, টাকা কিংবা গ্রাহকের আস্থা। বর্তমানে দোকান, রেস্তোরাঁ, অনলাইন ব্যবসা, ছোট অফিস সবখানেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ফেসবুক পেজ, মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্ট, ক্লাউড স্টোরেজ সবকিছুই এখন ইন্টারনেট নির্ভর। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। আপনি হয়তো 5 জন 10 জন দিয়ে শুরু করছেন, বা আপনার একটা প্রতিষ্ঠান আপনি দাঁড় করালেন, হঠাৎ করে আপনার একটা সাইবার অ্যাটাক হলো, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ব্যবসাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। শুধুমাত্র প্রতিষ্ঠানই নয়, সাইবার স্পেসে এখন ব্যক্তিগত তথ্য হুমকির মুখে। তাই যে কোনো মুহূর্তে ব্যক্তিগত মুঠোফোনও বড় আতঙ্কের কারণ হতে পারে। সাইবার স্পেসে নিরাপত্তার জন্য সচেতন থাকা যেমন জরুরি, তেমনি নিতে হবে প্রয়োজনীয় সুরক্ষা। তাহলে রক্ষা পেতে পারে অনলাইন জগতের অন্ধকারের হাতছানি। আমরা এখন ব্যাংকিং ফোন দিয়ে করছি, আমরা ডেফিনেটলি আমাদের ডেইলি কমিউনিকেশন করছি, আমাদের হেলথ রিলেটেড ইস্যু
আমরা আস্তে আস্তে কিন্তু ফোনের মাধ্যমে করছি। আমাদের আইডেন্টিটিতে যদি কেউ অ্যাক্সেস করার চেষ্টা করে, যদি এরকম কোনো একটা সলিউশন থাকে যার মাধ্যমে আমরা আমাদের সাবস্ক্রাইবারদেরকে হেল্প করতে পারি টু রিয়েলি প্রোটেক্ট দেমসেলভস, তা জিপি শিল্ড সেরকমই একটা প্রোডাক্ট। ছোট প্রতিষ্ঠানগুলোর সাইবার ব্যবস্থা ঠিক রাখার জন্য দিতে হবে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, নিয়মিত ডাটা ব্যাকআপ, অ্যান্টিভাইরাস ও সফটওয়্যার আপডেট ও ওয়েবসাইটের দুর্বলতা দূর করা এবং প্রতিষ্ঠানের কর্মীদের সাইবার সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়াও সাইবার নিরাপত্তায় এখনই সতর্ক না হলে ছোট প্রতিষ্ঠানগুলো অঙ্কুরেই বড় লোকসানের মুখোমুখি হতে পারেন বলে মনে করেন তিনি। ইনভেস্ট করতে হবে সাইবার নিরাপত্তার জন্য এবং আপনার যে এমপ্লয়ি আছে তাদেরকে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি একসাথে করতে পারেন, আপনি অনেকটা রিস্ক ফ্রি থাকবেন। এবং সাইবার যে অ্যাটাকগুলো হয়, নিয়মিত যে অ্যাটাকগুলো হচ্ছে, আমার প্রতিষ্ঠানে ফিউচারেও আসতে পারে কিনা, এইগুলো নিয়েও আপনাকে কাজ করতে হবে। সাইবার নিরাপত্তার জন্য সবসময় বড় বাজেট দরকার হয় না। সঠিক নিয়ম মেনে চললে ও সচেতন থাকলেই অনেক বড় সুরক্ষা দিতে পারে প্রতিষ্ঠানকে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়িয়ে গেছে $19 বিলিয়ন। বাণিজ্য ভারসাম্যও আছে বড় পার্থক্য। অর্থনীতিবিদরা বলছেন এই ঘাটতি কমাতে চীনা বিনিয়োগের বিকল্প নেই। শূন্য শুল্কের সুবিধা কাজে লাগানোর পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে অবকাঠামো এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করতে হবে। কাবরুল হাসান জনির প্রতিবেদন। চীনের সঙ্গে 50 বছরের বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের। বর্তমানে রপ্তানিতে শূন্য শুল্কের সুবিধা পাচ্ছে টেক্সটাইল পণ্য, যা 2028 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর গেল 5 অর্থ বছরের পরিসংখ্যান বলছে, রপ্তানির পরিমাণ গড়ে প্রায় $70 কোটি হলেও 17 থেকে $19 বিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত আমদানি পৌঁছেছে $18 বিলিয়ন। বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র $67 কোটি পণ্য। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $17 বিলিয়ন বেশি, যা দিন দিন আরও বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, টেক্সটাইল শিল্পে শূন্য শুল্কের বাজার সুবিধা পেয়েও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। যদি বাণিজ্য ঘাটতি নিরসন করতে হয়, তাহলে সেক্ষেত্রে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তার কারণে শূন্য শুল্কের সুবিধা খুব বেশি দিন থাকবে না। আমরা যখন এলডিসি গ্র্যাজুয়েট করব, এরপরে কিন্তু তারা আমাদেরকে সেই শূন্য শুল্কের সুবিধাটা দেবে না। সুতরাং চীনের বায়ারদের সঙ্গে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য স্থাপন করা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। চীনা বিনিয়োগ বাড়াতে এ ধরনের অবকাঠামোগত সুবিধা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। চায়নার সাথে বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ সম্ভাবনার জায়গা রয়েছে, সেই জায়গাটাকে নিয়ে কাজ করা দরকার এবং সেই জায়গাগুলোতে কিভাবে চাইনিজ বিনিয়োগকারীদের আমরা এখানে আনতে পারবো, সেখানে আমাদের অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে এবং আমাদের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। আন্তর্জাতিক এই সম্পর্ক বিশেষজ্ঞ বলছেন, চীনের সঙ্গে অর্থনৈতিক সংযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ একটা জায়গাকে হাইলাইট করে করতে পারে, সেটা হচ্ছে যে রাইট টু ডেভেলপমেন্ট, যে বাংলাদেশের যে ধরনের উন্নয়নের প্রয়োজন আছে, সেই কারণে যে কোনো দেশ থেকে সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন। ফলে আমাদের এই বার্গেনিংয়ের জায়গাটাকে পরিষ্কার করে দিতে হবে যে আমাদের কতগুলো রেড লাইন থাকবে। বাণিজ্য ঘাটতি কমাতে বস্ত্র, চামড়াজাত পণ্য, ঔষধ ও কৃষি পণ্য চীনা বাজারে আরও প্রবেশাধিকার নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। ঈদের চতুর্থ দিনে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছেন অনেকেই। বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে দর্শনার্থীদের উপস্থিতি থাকলেও অ্যালবিনো প্রজাতির মহিষ ডোনাল্ড ট্রাম্প ঘিরে ভিড় রয়েছে সবচেয়ে বেশি। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রের চিত্র জানাতে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আমাদের সহকর্মী আছেন মি আমিরুল। এছাড়া নন্দন পার্ক, সাভারের নন্দন পার্ক থেকে যুক্ত হবেন সহকর্মী হুমায়ুন কবির এবং মৌলভীবাজারের মাধবপুর লেক থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। শুরুতেই আমরা রাজধানীর বিনোদন কেন্দ্রের খবর জানতে চাই। আমিরুল, জানাবেন যে ঈদের এই ছুটিতে দৈনিক কত দর্শনার্থী চিড়িয়াখানায় ভিড় করছেন, আর বাড়তি দর্শনার্থীদের চাপ সামলাতে কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? আমি সকাল থেকে রয়েছি চিড়িয়াখানায়। আজকের
এখানে যেহেতু 137টি প্রজাতির প্রাণী রয়েছে, সবকিছু ঘিরে মূলত একটি প্রাণীর দিকে যে আকর্ষণ সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প খ্যাত যে মহিষটি রয়েছে সেই মহিষটিকে দেখার জন্য মূলত মানুষজন ভিড় করেছে। শুধুমাত্র রাজধানী নয়, রাজধানীর আশপাশ থেকেও কিন্তু অনেকেই এখানে এসেছেন। যদিও আমরা সকাল থেকে যেমনটি লক্ষ্য করছিলাম ট্রাম্পের আজকে যেহেতু একটু গরম আবহাওয়া, সেটি ঘিরে এই প্রাণীটির জন্য মূলত পাখার ব্যবস্থা করা হয়েছে। যদিও অনেকেই যারা এখানে বলছে যে সেটি সকাল থেকে কিছুটা রাগ হয়ে বসে আছেন, অর্থাৎ অন্যদিকে তাকিয়ে বসে আছেন। এই জন্য দর্শনার্থী যারাই আসছেন তারা কিন্তু নানাভাবে এটিকে খুনসুটির মাধ্যমে তার সাথে কথা বলার চেষ্টা করছিলেন। আমরা দেখেছিলাম যে পরিবারের যে ছোট সন্তান থেকে শুরু করে অন্য যে কোনো বয়সী মানুষ তারা কিন্তু এখানে এসেছেন। তাদের মধ্যে এক ধরনের খুনসুটি চলছে যে আসলে কিভাবে তারা এটি প্রাণীগুলোর সাথে কথা বলতে পারেন। আমরা শুরুর যে মেন ফটকটি রয়েছে সেই ফটক ধরেই যখন আগাচ্ছিলাম আমরা দেখেছিলাম বিশেষ করে বানরের যে খাঁচা ছিল এবং একই সাথে হিংস্র যে প্রাণী বিশেষ করে বাঘ কিংবা সিংহ সেই প্রাণীগুলো ঘিরেও কিন্তু আমরা এখানে দেখেছিলাম দর্শনার্থীরা বেশ উচ্ছ্বাসের সাথে তারা কিন্তু সেগুলো উপভোগ করছেন এবং পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা কিন্তু তাদের সন্তানদেরকে সেই প্রাণীগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন যেগুলো মূলত তারা ছোটবেলা থেকেই বিভিন্ন বইয়ের মধ্যে দেখেছেন। সেইগুলোর সাথে পরিচয় করার একটা চেষ্টা কিন্তু চলছে আমরা এখানে দেখেছি। এবং যেহেতু ঈদের আজকে চতুর্থ দিন, এই চতুর্থ দিনে এসে রাজধানী সহ আশপাশের যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটছেন। যদিও এখানে যেহেতু চিড়িয়াখানা ঘিরে প্রায় 3,500-এর বেশি প্রাণী এখানে রয়েছে, 137 প্রজাতির, সেই প্রাণীগুলোর সাথে এখানে পরিচয় করানোর পাশাপাশি মানুষজন কিছুটা ঘোরার যে তাদের আগ্রহ ছিল কিংবা তাদের যে ক্ষুধা ছিল সেগুলো কিন্তু এখানে মেটানোর চেষ্টা করছে। যদিও আজকে অন্য যে কোনো দিনের তুলনায় গরমটা কিছুটা বেশি রয়েছে। আমরা এখানে দেখেছিলাম যারা এখানে আসছেন অনেকটা হাঁসফাঁস অবস্থা, এরপরও এখানে আমরা দেখেছি সকাল থেকেই মানুষজন কিন্তু ভিড় করছেন। মানুষের যে ভিড়, মানুষ এখানে যে বিষয়গুলো মূলত দেখার জন্য এসেছেন, প্রাণীর যে প্রাণীগুলো বিশেষ করে বন্যপ্রাণী রয়েছে সেগুলো খুব কাছ থেকে দেখার যে একটা আগ্রহ থাকে, তাদের জীবনযাপন, তাদের চলন বলন থেকে শুরু করে তাদের অন্য যে আরো বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত এখানে দেখার চেষ্টা করছেন। আমরা কিন্তু এখানে দেখাচ্ছিলাম। আমাদের আরো এক সহকর্মী রয়েছেন সাভারে, আমরা যেতে চাই নন্দন পার্কে, তিনি রয়েছেন। জানাবেন যে হুমায়ুন, আপনি জানাবেন যে সেখানকার কি অবস্থা, মানুষ কিভাবে ঈদ উদযাপন করছেন বিনোদন পার্কগুলোতে বিশেষ করে। ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই মুহূর্তে রয়েছি নন্দন পার্কে। এখানে শহরের কোলাহল ছেড়ে ঈদের ছুটি উদযাপন করতে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে ওয়াটার ওয়ার্ল্ড রয়েছে, এখানে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছেন, তারা কিন্তু আনন্দ উল্লাস করছেন। এবং এটি ঢাকা নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশেই এই নন্দন পার্কটি অবস্থিত। এখানে সাভার এবং গাজীপুরের কিছু অংশ সাভারে এবং কিছু অংশ কিন্তু গাজীপুরে পড়েছে এই পার্কটির। সে কারণে গাজীপুর, সাভার, ধামরাই, মানিকগঞ্জ সহ আশেপাশের যেসব দর্শনার্থী রয়েছে তারা কিন্তু এই পার্কটিতে বিনোদনের জন্য এসে ভিড় জমায়। এই মুহূর্তে আমরা ওয়াটার কিংডমে কিন্তু রয়েছি যে নন্দন পার্কের। এছাড়াও কিন্তু এই পার্কটিতে নানা রকমের রাইড রয়েছে, সব বয়সের মানুষকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই পার্কের। রয়েছে নারী, পুরুষ, শিশু সহ বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে ঈদ উদযাপনের জন্য এসেছেন। তারা কিন্তু নগরের যে কোলাহলকে ছেড়ে একটু মুক্ত বাতাসে এখানে একটু আনন্দ উদযাপন এবং ঈদ উদযাপনের জন্য এখানে এসেছেন। চতুর্থ দিনেও কিন্তু আমরা দেখেছি উদযাপনের একেবারে কমতি নেই, একেবারে এখানে জনস্রোত নেমেছে বলা যায় এবং মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পেয়েছি। শিশুরা বিশেষ করে যেসব রাইডগুলো রয়েছে, রোলার কোস্টার রয়েছে, এছাড়া আরো বিভিন্ন ধরনের রাইড রয়েছে। বিশেষ করে ওয়াটার কিংডমে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং তারা কিন্তু আনন্দ উদযাপন করছেন। এবং ঈদ উপলক্ষে কিন্তু নন্দন পার্কে বিশেষ ছাড় দেওয়া হয়েছে টিকেটের উপর এবং বিভিন্ন রাইডের উপর ছাড় দেওয়ার কারণে কিন্তু এখানে দর্শনার্থীরা এসছেন এবং তারা কিন্তু এখানে আনন্দ উপভোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজে পার্টিরও কিন্তু আয়োজন করা হয়েছে। সব মিলে আসলে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু এই নন্দন পার্কে বিরাজ করছে। নন্দন পার্কের বিভিন্ন রাইডগুলো বিভিন্ন বয়সের মানুষরা উপভোগ করছেন এবং বেশি মানুষের উপস্থিতি হওয়ার কারণ হিসাবে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন ঈদ উপলক্ষে তারা ছাড় দিয়েছেন, সে কারণেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল নন্দন পার্ক থেকে আমার কাছে বিস্তারিত। এবার যেতে চাই একটু মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল হামিদ।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাধবপুর লেকে। দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং সামনে অনেকগুলো রাইড আছে এবং যে অনেকগুলো সরু পথ আছে, যে পথগুলো ধরে লোকজন, শত শত লোকজন এখানে ভিড় জমিয়েছেন। শুধু যে মাধবপুর লেক তা না, মাধবপুর লেক ছাড়াও কিন্তু মৌলভীবাজার জেলার যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে লাউয়াচড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, মাধবকুণ্ড জলপ্রপাত সহ অন্যান্য যে লেমন গার্ডেন সহ অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, সেগুলোতে ঈদের দিন থেকে কিন্তু লোকজন ভিড় জমানো শুরু করেছেন। যদিও ঈদের দিনে লক্ষণীয় পর্যটক ছিল না, কিন্তু ঈদের পর দিন থেকে আজ পর্যন্ত বিভিন্ন পর্যটন স্পটে লোকজনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি কথা বলেছিলাম লাউয়াচড়া জাতীয় উদ্যানের রেঞ্জারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে গতকালকে পর্যন্ত, তার ঈদের দিন থেকে গতকালকে পর্যন্ত 3 দিনে প্রায় 2700 দেশি বিদেশি পর্যটক সেখানে ঢুকেছেন এবং 39টি পার্কিং এর মাধ্যমে সেখান থেকে 3,14,000 টাকার মতো রাজস্ব আদায় হয়েছে। অপরদিকে কথা বলেছিলাম মাধবকুণ্ড জলপ্রপাতের কর্তৃপক্ষের সাথে, তারা জানিয়েছেন যে গত 3 দিনে প্রায় 17 থেকে 18,000 পর্যটক সেখানে সমাগম ঘটেছে। কথা বলেছিলাম আমানিপুর পার্কের কর্তৃপক্ষের সাথে, তারা জানিয়েছেন যে সেখানেও 3 দিনে প্রায় 5 থেকে 6,000 পর্যটক এসে ঘুরে গিয়েছে। এছাড়াও অন্যান্য যে জায়গাগুলো আছে, বিশেষ করে হাকালুকি হাওর সহ অন্যান্য যে হাওরগুলো আছে, বাক্যা বিলগুলো আছে, সেগুলোতে কিন্তু লোকজন বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং সবচেয়ে বেশি যেখানে ঘুরে বেড়াচ্ছেন সেটা হচ্ছে হামহাম জলপ্রপাত, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, লাউয়াছড়া, লেমন গার্ডেন সহ অন্যান্য যে স্থানগুলো রয়েছে সেগুলো তারা ঘুরে বেড়াচ্ছেন। আমি অনেকের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে রাস্তাঘাটগুলো যদি আরেকটু উন্নত করা যায় এবং বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া যায়, সেক্ষেত্রে হয়তো পর্যটকরা আসবে এবং সেখানে তাদের উপভোগ করবে। এবং এ পর্যন্ত যাদের অনেক পর্যটকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এত বেশি ভিড় ছিল, যেখানে এসে তারা চাঁদের গাড়ি ভাড়া করে আগে থেকে রেখেছিলেন, কিন্তু ভিড়ের কারণে অন্যত্র চলে যায়। পরবর্তীতে তারা অন্য গাড়ি নিয়ে বেশি ভাড়া দিয়ে সেখানে তারা ঘুরতে হয়েছে এবং তারা বলছেন যে যতগুলো স্পট আছে মৌলভীবাজার জেলায় সবগুলোতেই কিন্তু লোকজনের উপচে পড়া ভিড় রয়েছে এবং সেগুলোতে লোকজন ভিড় করছেন এবং সবগুলো স্পটই অত্যন্ত নান্দনিক এবং সুন্দর এবং চা বাগানগুলো দেখে তারা মুগ্ধ হচ্ছেন। এবং সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজারের পর্যটন অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটা ভালো ছিল এবং রিসোর্ট হোটেলগুলো 70 থেকে শতভাগ বুকিং ছিল। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে পর্যটন নিয়ে সবশেষ। রওশন। ঈদের ছুটিতে রাজধানী সহ রাজধানীর বাইরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। আদ্দিন হাসপাতালে মারা যাওয়া শিশুর অভিভাবকদের সাথে কথা বলছে তদন্ত কমিটি। এ বিষয়ে আর বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজধানীর বনশ্রী নন্দীপাড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সানি মৃধা। সানি, এখন তো মারা যাওয়া শিশুর অভিভাবকদের সাথে কথা বলছেন, কতদিন পর আসলে তদন্ত কমিটি তাদের রিপোর্টটা জমা দিতে পারবে? কেউ কোনো কিছু জেনেছেন কিনা এই বিষয়ে? এরই মধ্যে কিন্তু তারা ঘোষণা দিয়েছে আসলে 3 জুন তদন্তর প্রতিবেদন জমা দেওয়ার কথা তারা বলেছে। এর আগে কিন্তু গতকালকে প্রথম পর্যায়ে যখন দুর্ঘটনাটি ঘটে, এই দুর্ঘটনা ঘটার পরে কিন্তু 30 মে কিন্তু এই দুর্ঘটনার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল বা এটা প্রকাশ করার কথা ছিল। তবে সেইটা পিছিয়ে কিন্তু আবারও 3 দিন সময় নিয়ে, অর্থাৎ এখন 4 দিন সময় নিয়ে 3 জুন কিন্তু সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা তারা বলেছে। তবে এখন পর্যন্ত তদন্তর অগ্রগতি নিয়ে কিন্তু খুব বেশি কিছু আমরা আসলে জানতে পারি না। আমরা এই মুহূর্তে নন্দীপাড়ার যে নবজাতকের বাসায়, যে নবজাতক সেই আদ্দিনের ঘটনায় মারা গিয়েছেন, তাদের একজন অভিভাবকের বাসায় আমরা আছি। এখানে হাসান নামে যে অভিভাবক রয়েছেন, তার কিন্তু যমজ সন্তান ওই 6 জনের 2 জন ছিল, অর্থাৎ তিনি কিন্তু যমজ সন্তান হারিয়েছেন সেই দুর্ঘটনায়। তাদের সাথে এখন তদন্ত কমিটির 3 সদস্য সাথে একজন ডাক্তার নিয়ে এসেছেন। সেই তদন্ত কমিটির সাথে মোট 4 জন তারা আসছেন এবং তারা এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 11টা থেকে তারা সেই তদন্ত কমিটি পরিবারের সাথে কথা বলছেন, এখন অবধি কথা বলছেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি ঠিক আমার বাম পাশে যে ভবনটি রয়েছে, ভবনটির 2 তলায় কিন্তু সেই তদন্ত কমিটি সেই ভিকটিমের পরিবারের সাথে তারা কথা বলছেন। তবে কি কথা হয়েছে বা এখন তদন্তর কতটুকু অগ্রগতি, এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমরা এখনো জানতে পারছি না। তবে আমরা অপেক্ষা করছি যে আসলে তারা বের হওয়ার পরে আমরা আসলে চেষ্টা করব জানার আসলে তদন্তের কতটুকু অগ্রগতি হয়েছে বা কোন পর্যায়ে রয়েছে। তো রওশন, এই ছিল নন্দীপাড়ার সবশেষ খবর আমার কাছে। আদ্দিন হাসপাতালে মারা যাওয়া 6 নবজাতকের মৃত্যুর তদন্ত কমিটির সবশেষ কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। এবার আন্তর্জাতিক। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানোই উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। তবে দেশটিতে হামলা না করলে এতদিনে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করত বলে নিজের পক্ষেই সাফাই গাইলেন ট্রাম্প নিজেই। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে কোনো তাড়া নেই, তবে চুক্তি না হলে ওয়াশিংটন সামরিকভাবে বিষয়টি সামাল দিবে। পেনুকা সুলতানার প্রতিবেদন। ইরান বিষয়ক প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে তার উপদেষ্টাদের সাথে বৈঠক করেন। তবে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই ওই কক্ষ ত্যাগ করেন তিনি, এমনকি জানানো হয়নি কোনো কিছুই। এরই মধ্যে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকার ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে কোনো তাড়া নেই। তার আশা যুক্তরাষ্ট্র একটি চমৎকার চুক্তি করতে যাচ্ছে। অবশ্য তা না হলে ওয়াশিংটন সামরিকভাবে বিষয়টি সামাল দিবে বলেও জানান তিনি। এ সময় ট্রাম্প ইরানের নেতাদের খুবই কঠোর আলোচক হিসেবে অভিহিত করেন। সাক্ষাৎকারে মার্কিনের প্রেসিডেন্ট আরও বলেন, ইরাক ও ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর জড়ানো উচিত হয়নি। তবে তেহরানে হামলা না করলে দেশটি এতদিনে পারমাণবিক অস্ত্রের ক্ষমতা সম্পন্ন হয়ে উঠত বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্র পুরোপুরি সক্ষম বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় শনিবার সিঙ্গাপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। Iran may not want to give up their nuclear ambitions, but we believe at the table they can and will over time, given the right set of incentives. But the most powerful incentive is the capabilities we have there right now, which they can't ultimately defend against at any real level. এদিকে ইরানের ভূখণ্ডে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা IRGC। দেশটির সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, MQ-1 ড্রোনটি যখন তেহরানে অভিযান চালানোর চেষ্টা করেছিল তখন বিপ্লবী গার্ডের আধুনিক ক্ষেপণাস্ত্র তা ভূপাতিত করে। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। এবার খেলার খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে যেতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় স্বাগতিকদের সাথে লড়বে মারিয়া আফিদারা। মাহফুজ আহমেদের প্রতিবেদন। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার ভারতের গোয়ায় ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে সকালে ১.৫ ঘন্টার লম্বা সেশন করেছে বাংলাদেশের মেয়েরা, যেখানে পাসিং ও ড্রিলের পাশাপাশি অনুশীলন ম্যাচও খেলেছে মারিয়া আফিদারা। অনুশীলনে সেট পিসের ওপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। অনুশীলন শেষে কোচ পিটার বাটলার জানান, দলে ফিরেছেন মিডফিল্ডার মনিকা চাকমা। ভারতের বিরুদ্ধে ম্যাচটিকে তিনি দেখছেন 50-50 চান্স হিসেবে। ম্যাচটিকে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ বলেও মনে করেন বাটলার। Listen, it don't matter who you play, whether you play in Nepal or you play, you're in the semis. It's where you want to be. It's about taking each game one step at a time. I've been in this situation many times. And I'm not bothered whether we play India or we play Nepal. I'd bring them on. I'm quite happy to face teams of that nature because it's like I said, it tests you. ভারতের আক্রমণভাগ শক্তিশালী হলেও তাদের দুর্বলতা খুঁজে বের করতে ভিডিও বিশ্লেষণ করছে বাংলাদেশ দল। একই সঙ্গে নিজেদের রক্ষণভাগের ভুলগুলো শুধরে নেওয়ারও কাজ করছে পিটার বাটলারের শিষ্যরা। এদিকে নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজমও ফিরেছেন দলে। তিনি জানান, গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে সহজ প্রতিপক্ষ পাওয়াটাই দলের লক্ষ্য। আমাদের যেমন উইকনেস আছে তেমন হচ্ছে আমাদের শক্তিও আছে, সামর্থ্য আছে ইন্ডিয়াকে ব্রেক করার। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ যেহেতু আমাদের ইচ্ছা আছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে একটু ইজি খেলা, তো চেষ্টা থাকবে আমাদের টিমের। রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। মাহফুজ আহমেদ, এখন। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।